বলো অপু, ব্রেকের আগে ধারণা দিয়েছিলাম ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্তটা কি। আর এখন আমরা পড়াতে চেয়েছি ইংলিশ সেন্টেন্সের তিনটে প্রধান উপাদানের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং সাবজেক্ট ভার্বের পরে যে অবস্থান করে তাকে আমরা এক্সটেনশন বলে থাকি। তো আমরা একটা একটা পার্ট করে পার্ট বাই পার্ট পড়তে চেয়েছি। শুরুতেই বলছিলাম ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যারা বসে আছে এরা আসলে কোন পার্টস অফ স্পিচ, এটি বা কে বা কারা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। যদি কেউ এই প্রশ্ন তোমার কাছে করে তাহলে উত্তরটা হলো একমাত্র নাউন আর প্রোনাউন ছাড়া সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে আর কেউ বসতে পারে না। তবে আরেকটা জিনিস হতে পারে, নাউন প্রোনাউন ছাড়া নাউন ফ্রেজ হতে পারে। যখনই নাউন ফ্রেজ হচ্ছে তখন নাউন ফ্রেজের মধ্যে প্রিপোজিশন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে এক কথায় স্টেপ বাই স্টেপ উত্তরটা করি। ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে কি হবে একটু ধারণা দিই। আর সাবজেক্টে যদি দুইটা করে শব্দ হয় তাহলে কি হবে এটি ধারণা দিই। যেমন প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সের সাবজেক্টে একটা করে শব্দ আছে, দেখা যাচ্ছে জিনিয়া। যারা নতুন আছো তিথি, দুঃখিত সিথি আছে, শিহাব হয়তো বা ওরা অফলাইনের স্টুডেন্ট হতে পারে। আমি আহ, মোহাম্মদ রিয়াজ খুলনা আশা করি। হ্যাঁ, হিরক বৈরাগী, জি এম আশরাফুল শাওন, তো তোমাকে চিনি আমি। তো বৈরাগী বলো দেখি আমাকে, ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ হয় বা হয়ে থাকে। দুটো নোট করবে তোমরা। সেন্টেন্সের সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে অবশ্যই সেটা নাউন অথবা প্রোনাউন। 99% তাই হবে, 1% এক্সেপশনাল, সেটা আমি লিখে দেখিয়ে দিব। তাহলে সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ হয়, এখন প্রশ্ন হলো স্যার সাবজেক্টে কয়টা শব্দ আছে এটা আমরা চিনবো কি করে। খুব সহজ, সেন্টেন্সে ভার্বের আগে যে বসে থাকে সেই তো সাবজেক্ট। ভার্বের আগে যে বসে থাকে সেই সাবজেক্ট, এই যে রেড কালার দিয়ে দেখিয়ে দিয়েছি দেখো। তাহলে সাবজেক্টে একটি মাত্র শব্দ হলে সে অবশ্যই কি বলেছে বলো, নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে দেখো এই যে চাকরির প্রায় 10টা প্রশ্ন, এখানে সবগুলোতে দেখো সাবজেক্টে একটা করে শব্দ আছে, হীরক বৈরাগী। এবং প্রমি বলো দেখি, এই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম শিক্ষক নিবন্ধনে পড়েছিল, বদান্যতা তৈরি হয় বাসা বাড়ি থেকেই বা পরিবার থেকেই দানশীলতা বা বদান্যতাটা গড়ে ওঠে। এখানে শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, চ্যারিটিটা কোন পার্টস অফ স্পিচ, কি উত্তর হবে? কে বলবে? স্যার নাউন স্যার। নাউন হবে, কারণ সুস্পষ্ট ব্যাখ্যা। সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ হয় তাহলে হয় সে নাউন অথবা প্রোনাউন, এর বর্তায় ঘটবে না, হয় সে নাউন অথবা প্রোনাউন। তাহলে স্যারিটি একটা মাত্র শব্দ, বদন্যতা বা দানশীলতা এটা নাউন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, বই পড়া একটি চমৎকার অভ্যাস। 38তম বিসিএস এর কোশ্চেন, রিডিংটা কোন পার্টস অফ স্পিচ? একটা মাত্র শব্দ, এটিও নাউন। যারা একটু মেধাবী বসে আছো তারা হয়তো ভাবছো স্যার এটাকে নাউন বললো কেন, এটা তো জেরান্ট। দেখো নাউন যখন ভার্বের সাথে আইনজি হওয়া করে হয় তখন তার প্রকৃত নাম জেরান্ড। এটা নিয়ে এখন মাথা ব্যথা নয় তোমাদের, বরং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আগে পার্টস অফ স্পিচটা বলা সবাই আমরা শিখি। তাহলে সাবজেক্টে একটা মাত্র শব্দ আছে, যদি জানতে চাওয়া হতো রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, আমরা উত্তর করব নাউন, কোনো সন্দেহ ছাড়া। 35 বিসিএস এর কোশ্চেন, ডিপ্রেশন ইজ অফেন হেরেডিটারি, হতাশা হয় প্রায়ই বংশানুক্রমিক। এখানে সাবজেক্টে কয়টা শব্দ? একটা মাত্র শব্দ। কি হবে, অপবিশ্বাস এবং বিপুল সরকার? স্যার স্যার, এটা হচ্ছে নাউন স্যার। নাউন হবে। এডুকেশন ইজ এনলাইটেনিং, 36 বিসিএস এর কোশ্চেন, শিক্ষার কাজ হয় আলোকিত করা। সাবজেক্টে একটা শব্দ, নাউন। এবার বলো দেখি, সিথি এবং আব্দুল জব্বার, তোমরা বলো পরেরটা দেখি, নাথিং কামস আউট নাউন নাথিং। হবে স্যার। এই নাথিংটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন স্যার। নাউন স্যার। এবার তাহলে একটু ঝামেলা হয়ে গেল, হ্যাঁ।
দেখো তাহলে কথা ছিল সাবজেক্টে একটা মাত্র শব্দ হলে হয় সে নাউন অথবা প্রোনাউন। অবজেক্টিভ আর পরে একটা নাউন না? বলো কি বলছো সিথি? স্যার প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরে একটা নাউন হয় না যদি সাবজেক্টে দুটো শব্দ থাকে? এখানে দুইটা নেই, এখানে একটাই তো আছে, দেখো তো, নাথিং কামস আউট, নাথিং কামস হলো ভার, নাথিং আচ্ছা। একটাই তো শব্দ। একটা শব্দ হলে হয় নাউন হয় অথবা কি হয়, প্রোনাউন প্রোনাউন। হয়। এটা কিন্তু প্রোনাউন। তাহলে আমাদের ছাত্রদের সাধারণ ধারণা হলো প্রোনাউন কিন্তু 8 প্রকার, অথচ বেশিরভাগ ছাত্রর একটা প্রোনাউন মুখস্থ, পার্সোনাল প্রোনাউন, আই, হি, সি, দে, মি ইত্যাদি। কিন্তু এছাড়া প্রোনাউন হলো 8 প্রকার। প্রোনাউনের প্রত্যেকটা প্রোনাউনই ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। 8 প্রকার প্রোনাউনের সকল প্রোনাউনই কোনো না কোনো সেন্টেন্সের সাবজেক্ট হওয়ার অধিকার আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রোনাউনের নাম হলো ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কাকে বলে একজন বলো দেখি? ইনডেফিনাইট প্রোনাউনটা একটু শিখতে হবে তোমাদের, এটাই স্যার হচ্ছে সেন্টেন্সের। নাউনি, স্যার হচ্ছে নাউনি পরিবর্তে যেটা স্যার আমরা হচ্ছে ব্যবহার করতে পারি স্যার সেটা স্যার সেটাকে প্রোনাউন। প্রোনাউন বলে। আর আমি প্রশ্ন করেছি প্রোনাউন আবার 8 প্রকার, তার মধ্যে একটা প্রোনাউনের নাম হলো ইনডেফিনাইট প্রোনাউন। আমি তো প্রোনাউনের ক্লাস নিব, সবই পড়াবো, কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন কাকে বলে তোমাদের মধ্যে কে বলতে পারবে উইলিংলি? স্যার, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। ইনডেফিনাইট প্রোনাউন বলে, ওই যে বলছে সে, লিখে নিতে পারো অথবা শুনে নাও, রেকর্ড দেখে লিখে নিও। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন এনি বডি, যে কেউ, এনিথিং, মানে যা কিছুই হতে পারে। তো ইনডেফিনাইট প্রোনাউন আছে 12টা, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। এনি ওয়ান, আমার সাথে সাথে মুখস্থ করো, এনি ওয়ান, এনি বডি, এনিথিং, এরাই সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট হয়। সামওয়ান, সামবডি, সামথিং। তাহলে এনি ওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং মুখস্থ আছে কার, কে বলতে পারবে? এভরি ওয়ান, বলো, যার মুখস্থ আছে বলে যাও। স্যার এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। রায়হান, স্যার জি স্যার। তারপরে নো No ওয়ান। one, nobody, নো nothing. ওয়ান, নোবডি, নাথিং। তাহলে আমি কিন্তু একটা স্টাইলে লিখেছি ফর ইউর মেমোরাইজেশন, ইজি মেমোরাইজেশন পারপাস। নো ওয়ান, নোবডি আর নাথিং, এই যে সব নাথিং। শেষে লেখা আছে দেখো, নাথিং। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। এনি ওয়ান, যে কেউ, এনিবডি, যে কেউ, এনিথিং, যে কোনো কিছু, এভরি ওয়ান, প্রত্যেকেই, হু ইজ এভরি ওয়ান, এভরিবডি, প্রত্যেকে, হেটস লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। সবাই বলতে কে, কাউকে সুনির্দিষ্ট করে দিই নাই। নাথিং কামস আউট, নাথিং, শূন্য থেকে শূন্যই সৃষ্টি হয়। তাহলে এটা মুখস্থ করবে, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই যে 12টা ইনডেফিনাইট প্রোনাউন লিখে দিলাম, এই প্রোনাউন গুলো ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। তাহলে 24 সালের এই চাকরির প্রশ্ন বলছেন নাথিং কামস আউট, নাথিং। খুব সংক্ষিপ্ত লার্নিং। সাবজেক্ট একটা শব্দ হলে হয় সে নাউন অথবা প্রোনাউন। তাহলে প্রোনাউন গুলো যদি চিনতে পারতাম বাকি সবই নাউন, চোখ বন্ধ করে বলা যেত। তাহলে নাউন চিনতে একটু প্রোনাউন। এরপরে এটি প্রাইমারি কোশ্চেন দেখো, এভরিবডি হেটস এ লায়ার, সকলেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরিবডিটা কোন পার্টস অফ স্পিচ প্রাইমারিতে পড়েছিল? এটি প্রোনাউন। দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, এটা ছিল অবিশ্বাস্য। এই সেন্টেন্সে ওয়াজ হলো একমাত্র ভার্ব। বাক্যটা কোন টেন্সে লেখা আছে একটু বলো দেখি, তন্ময়, তানিয়া সুলতানা এবং মোহাম্মদ রিয়াজ খুলনা। স্যার পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওয়াজ বা ওয়ারই যখন সেন্টেন্সের মেন ভার্ব, পাস্ট টেন্সে লেখা। সাবজেক্টে কয়টা শব্দ আছে তন্ময়? স্যার একটা। একটা। তাহলে কোন পার্টস অফ স্পিচ এটা? দ্যাট এটা স্যার প্রোনাউন। প্রোনাউন। কারণ 8 প্রকার প্রোনাউন, তো এটা প্রোনাউনের ক্লাস ছাড়া আসলে মুখস্থ করানো যাচ্ছে না সব। সো দিস, 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 দ্যাট এবং দোজ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্য সেম, সো আর সাস আমরা মুখস্থ করাবো।
সম্ভবত 43 বা 44 বিসিএস এর ডিরেক্ট কোশ্চেন ছিল, নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইজ, এভরি, আইদার, নাইদার। সো এগুলো পড়তে হবে। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে অফ লার্নিং। পড়ালেখার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। ইউটিউবাররা 2-1 মিনিটে পড়াতে পারে, কিন্তু সেটা কোনো শর্টকাট স্ট্র্যাটেজি বই কি? ওগুলো দিয়ে স্বয়ংসম্পূর্ণতা কখনোই পাবে না। যাই হোক, যেমনটা বলছিলাম, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। এখানে সাবজেক্টে একটা শব্দ আছে, এটা প্রোনাউন। এবার বলো দেখি, আহ তমা, রূপা, তারিক, তোমরা তিনজন মিলে বলো দেখি, উইজডম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান রিসেস। বলছে ধনী হওয়ার থেকে জ্ঞানী হওয়া বেশি মূল্যবান। এখানে উইজডমটা কোন পার্টস অফ স্পিচ? নাউন স্যার। নাউন। আশা করি এতক্ষণ বুঝতে পারছো সাবজেক্টে একটা শব্দ হলে সেটা নাউন অথবা প্রোনাউন। এবার আসো, ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটা নয়, দুটো করে শব্দ যদি থাকে তাহলে কি হবে? এরপরে শিখবো দুইটার অধিক, 3টে, 4টা, 5টা, 6টা শব্দ থাকলে সাবজেক্টে কি হবে। তাহলে সাবজেক্টে কে বা কারা বসতে পারে, এই প্রশ্নের এক কথা উত্তর বলেছে। নাউন আর প্রোনাউন একটা শব্দ হলে, একের অধিক শব্দ হলে তার নাম হলো নাউন ফ্রেজ। দুইটা শব্দ হলেই তার নাম নাউন ফ্রেজ। যেমন এখন যত সেন্টেন্স আমরা দেখবো, এগুলোতে সবগুলোতে সাবজেক্টে একটা নয় বরং দুটো শব্দ আছে। যেমন এই সেন্টেন্স ইজ হলো ভার্ব, সাবজেক্টে দুটো শব্দ আছে। সাবজেক্টে কয়টা করে শব্দ? দুইটা করে শব্দ। কালার গুলো ভিন্ন ভিন্ন করেছি, তোমরা কি বুঝতে পারছো? ভার্বটাকে রেড করে দিয়েছে, দেখো। পরের ক্লাসে তোমাদেরকে ধরবো, তোমরা আমার মতো করে ভার্বটাকে রেড করে দিতে হবে, তোমাদের রেড কালার দিয়ে ফোকাস করে দিতে হবে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট অফ দিস। তাহলে যেমনটা বলছিলাম, কে বা কারা সাবজেক্ট হতে হতে পারে, এক কথায় উত্তর নাউন আর প্রোনাউন। আর নাউন ফ্রেজ ছাড়া আর কেউ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। একটা শব্দ হলে নাউন অথবা প্রোনাউন, একের অধিক শব্দ হলে তার নাম নাউন ফ্রেজ। কিন্তু নাউন ফ্রেজের মধ্যে কে বা কারা থাকে একটু ধারণা দিই। সাবজেক্টে যদি দুইটা শব্দ হয়, তাহলে একসাথে দুটো আন্ডারলাইন করে দিয়ে যদি জানতে চাই তাহলে হবে নাউন ফ্রেজ। কিন্তু দুটো আলাদা আলাদা যদি জানতে চাওয়া হয়, সাবজেক্টে দুটো শব্দ হলে সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা নাউন হয়। যারা মেধাবী তাদের উদ্দেশ্যে বলছে দুইটাই নাউন হতে পারে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নিয়ে এখন আমি কথা বলছি না। সাধারণত 99% ক্ষেত্রে সাবজেক্টে যদি দুটো শব্দ থাকে, একটা নয় দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। কি বলেছে বলো তারিক এবং জিনিয়া, বলো দেখি সাবজেক্টে দুইটা শব্দ হলে কি হবে ইমন? স্যার একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে স্যার। প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। দ্বিতীয়টা নাউন। মিথুন বলছে, হ্যাঁ। তাহলে শিক্ষক প্রাইমারি কোশ্চেন দেখো, 2009 সাল, স্টিল ওয়াটার রানস ডিপ। সাবজেক্টে দুটো শব্দ আছে, স্থির পানি দৌড়ায় সাগরের গভীরের দিকে। জানতে চাওয়া হয়েছিল স্টিলটা কোন পার্টস অফ স্পিচ। একটা দুটো শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আবার এলো পজিটিভ স্যার। শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। প্রতিটি মানুষ হয় সম্ভাবনাময়, কাউকে দুর্বল ভেবো না। অপু অপু এবং বিথি মাগুরা, বলো দেখি এখানে এভরিটা কোন পার্টস অফ স্পিচ তাহলে? মিতু শব্দ অ্যাডজেক্টিভ আর ম্যানটা হলো নাউন। অ্যাডজেক্টিভ। সাবজেক্টের দুটো শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। জিনিয়া বলো দেখি, এভরি প্যারেন্ট, প্রত্যেক বাবা মা, বাবা অথবা মা, প্লে ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্যন্ত কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, তাদের সন্তানের জীবনে। আসলে তা বলা যাবে না, আমি যেটা রেখেছিলাম ওইটাই ঠিক রেখেছিলাম। রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সন্তানের জীবনে। সাবজেক্টে দুটো শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। দ্যাট মার্কার রাইটস ওয়েল, ওই মার্কারটা ভালো লেখে। সাবজেক্টে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। স্লিপিং টাইগার ইজ ডেঞ্জারাস, ঘুমন্ত বাঘ বিপজ্জনক। সাবজেক্টে কয়টা শব্দ? দুইটা শব্দ। রুবিনা এবং তমা, তোমরা বলো দেখি, যে রানিং ট্রেন ইজ ডেঞ্জারাস, রানিংটা কোন পার্টস অফ স্পিচ, ট্রেনটা কোন পার্টস অফ স্পিচ? রানিং অ্যাডজেক্টিভ আর ট্রেন আছে নাউন।
মাই ফ্যামিলি লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, আমার পরিবার ইন্ডিয়ার বিভিন্ন স্থানে বসবাস করে। তাহলে এখানে সাবজেক্টে কয়টা শব্দ আছে? একটা আছে স্যার। কেন? মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি। তাহলে কয়টা হলো? দুইটা শব্দ। বিপুল সরকার বলো, বিপুল বাবু দুটো। এবং স্যার রাহান, দুইটা স্যার। সাবজেক্টে কিন্তু দুইটা শব্দ, মাই এবং ফ্যামিলি। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর লাস্টের দুটো হলো ব্যতিক্রম, যেখানে দুইটাই নাউন। ব্যতিক্রম নিয়ে আপাতত পড়াচ্ছি না, তোমাদের মাথা গরম হবে। বুঝতেই পারছো যে 100টা সেন্টেন্স লিখলে দুই একটা ব্যতিক্রম হতে পারে। তাহলে জেনারেল পারসেপশন হলো, বুঝতে পারছি সবাই, সাবজেক্টে একটা শব্দ হলে নাউন অথবা প্রোনাউন, দুইটা শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এবার আসো, সাবজেক্টে কি সবসময় দুইটা শব্দ থাকে? তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাও শব্দ থাকতে পারে। তাহলে এরা আসলে কারা? আমি এখন কি নিয়ে কথা বলছি বলো? ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কে বা কারা বসতে পারে। বারবার করে উত্তর করেছি, সাবজেক্টে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ ছাড়া আর কেউ বসতে পারে না। কাজেই বলো দেখি, তমা আর চুপচাপ আছে কারা কারা, কথা বলছে না কারা কারা? জব্বার এবং তানভীর, তোমরা তিনজন বলো দেখি। এই যে সাবজেক্টে এখানে তিনটে শব্দ আছে, দেখো, এ রোলিং স্টোন, এই পুরাটাই যদি আমি আন্ডারলাইন করে দিতাম, এটাকে কি নাউন বলবে নাকি নাউন ফ্রেজ? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। নাউন ফ্রেজ। কারণ সাবজেক্টে একের অধিক শব্দ হলে তার নাম নাউন ফ্রেজ। এ রিটায়ার্ড অফিসার, 38 BCS এর কোশ্চেন, নাউন ফ্রেজ। এ গ্রিনফিল্ড, নাউন ফ্রেজ। এ ভেরি ক্লেভার ফক্স, নাউন ফ্রেজ। কিন্তু পরীক্ষায় প্রশ্নটা তো এক্স্যাক্টলি সেভাবে হয় না। এই সাবজেক্টে তিনটার মধ্যে ভেঙে ভেঙে আন্ডারলাইন করা থাকে। যেমন প্রাইমারির এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছিল, রোলিংটা কোন পার্টস অফ স্পেস। তাহলে এই প্রশ্নের উত্তর করার জন্য তোমাদের এই স্ট্রাকচারটা বুঝতে হবে, তাহলে খুব সহজে আমরা পারবো। স্ট্রাকচারটা দেখো সবাই, 5 মিনিটে শেষ করছি। ধারণা দিচ্ছি, রেকর্ডিং দেখে নিও, পরের দিন আরেকবার রিক্যাপ করে 2-5 মিনিটে নতুন টাইটেলে যাব। সবাই শুধু দেখো, অল্পতে বুঝতে পারবে তা না, কিন্তু বেশি রাত হয়ে যাচ্ছে তো। এই পার্টস এই অফ অ্যাডজেক্টিভ। স্পিচ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার 10টা ক্লাস নিয়েও যা শিখতে পারবে, একটা ক্লাসে 99% শিখে যাবে। সেটি টেকনিকটা কি? আমি যত নিয়মই তোমাদের শেখাই না কেন, এই যে টেবিলটা তোমরা দেখছো, এটি হলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার সার্বজনীন নিয়ম। এবং এই নিয়মটা দিয়ে তুমি 100টার মধ্যে 90টা বাক্য সঠিক বলে দিতে পারবে, বাংলা অর্থ না জেনে, কিছুই না জেনে। সেই নিয়মটা কি? যেখানেই আর্টিকেল দেখবে অথবা প্রিপজিশন দেখবে, তারপরে যদি একটা মাত্র শব্দ হয়, তাহলে সেই শব্দটা অবশ্যই নাউন। কিন্তু একটি আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ বা দ্বিতীয়টা নাউন হয়। আবার একটা আর্টিকেল বা প্রিপজিশনের পরে যদি তিনটে শব্দ হয়, প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হয়। এবার লাইনটা একজন মুখস্থ বলো দেখি, কি বললাম আমি এখানে? এই টেবিলটা কি বোঝাচ্ছে? আর্টিকেল বা প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন, আর দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন। যেমন দেখো, এ বয়, তাহলে এ হলো আর্টিকেল, বয় একটা শব্দ, নাউন। পরে লেখা আছে গুড বয়, তাহলে গুডটা কি হবে বলো? অ্যাডজেক্টিভ, আর বয়টা adjective, হবে নাউন। অ্যাডজেক্টিভ। পরেরটা নাউন। লেখা আছে এ ভেরি গুড বয়, এ ভেরি ভেরি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। গুড অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে নাউন। নাউন। তাহলে একটা শব্দ হলে নাউন, দুইটা হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এখন ছাত্র পরীক্ষার হলে শব্দ গোনা শুরু করে তার 8টা 10টা হয়ে যেতে পারে, কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের পরে শব্দ গোনা শুরু করে 4টা জায়গায় থামতে হয়। এই 4টা জায়গা শুনে নাও, রেকর্ডিং দেখে লিখে নিবে। 1 নম্বর, ভার্ব আসলে আর গোনা যাবে না, থেমে যেতে হবে। 2 নম্বর, কনজাংশন আসলে আর গোনা যাবে না, থামতে হবে। 3 নম্বর, আবার আর্টিকেল চলে আসলে গোনা থামায় নতুন করে গোনা শুরু করতে হবে। 4 নম্বর, আবার প্রিপজিশন আসলে গোনা থামিয়ে নতুন করে গোনা শুরু করতে হবে। রেকর্ডিং দেখে নোট করে নিও। এবার দেখো, তাহলে প্রথম সেন্টেন্স দেখো, দ্য স্টুডেন্টস অ্যারাইভড অ্যাট দ্য রেসিডেন্সি ইন ঢাকা। এই সেন্টেন্সে অ্যারাইভড হলো ভার্ব। আমরা আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করলাম, একটা শব্দ পেয়েছি অনলি, কারণ ভার্ব আসছে বিধায় আর গোনা যাবে না, ভার্ব আসলে থেমে যেতে হবে। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ হলে কি হবে? নাউন। নাও। এরপরে, হ্যাঁ, পরেরটা দেখো, এ রোলিং স্টোন, প্রাইমারি কোশ্চেন, গ্যাদার স্নো মস।
একটি ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা ধরে না, এই গ্যাদার ছিল ভার্ব। ভার্বের আগে সাবজেক্টের আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুইটা। প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টা নাউন। আবার 38 BCS এর এই কোশ্চেনটা দেখো, এ রিটায়ার্ড অফিসার, একজন অবসরপ্রাপ্ত অফিসার, আর্টিকেলের পরে কয়টা শব্দ? দুইটা। এই যে সহজে দুইটা বলতে পারছো বিকজ আমি দুইটা স্যার। রেড কালার দিয়ে ভার্বটাকে বেঁধে দিয়েছি। তাই তোমাদের সমস্যা একটাই, পরীক্ষায় যে সেন্টেন্সটা পড়বে ভার্বটাই ঠিকঠাক বুঝে নিতে পারো না, এই কারণে মূল প্রবলেমটা ওখানে হয়। যাই হোক, তাহলে এ রিটায়ার্ড অফিসার, বিসিএস এর কোশ্চেন ছিল রিটায়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, বুঝতেই পারছো? এটা অ্যাডজেক্টিভ আর অফিসারটা হলো নাউন। এ গ্রিন ফিল্ড লুকস বিউটিফুল, একটি সবুজ মাঠ সুন্দর দেখায়, আর্টিকেলের পরে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তারপরেরটা বলো দেখি, জাহাঙ্গীর আলম, তমা, প্রমি, আখি, 4-5 জন মিলে একসাথে বলো দেখি, কে পারবে? এ ভেরি ক্লেভার ফক্স, কয়টা শব্দ আছে? প্রথমটা অ্যাডভার্ব, তার তিনটা। প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। নাও এবার ইমন এবং তন্ময় আর শিহাব, তোমরা বলো দেখি, এখানে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্ট, বলো তো আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা, কারণ প্রিপজিশন আসলে আর গোনা যাবে না। তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, একটা ফিউ আর একটা নাম্বার, প্রথমটা অ্যাডজেক্টিভ, নাম্বারটা হলো নাউন। আবার প্রিপজিশনের পরে আমরা গোনা শুরু করব। প্রিপজিশনের পরে কয়টা শব্দ আছে? অনলি একটা, কারণ ভার্ব আসলে আবার গোনা যাবে না। তাহলে নাউন, প্রিপজিশনের পরে একটা শব্দ হলেও নাউন। এই যে লেখা আছে, আর্টিকেল হোক প্রিপজিশন হোক, এদের পরে একটা শব্দ হলে নাউন। এ মুভিং কার ক্যান কজ অ্যাক্সিডেন্ট এনি টাইম, একটি চলন্ত গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে, আর্টিকেলের পরে দুটো শব্দ, একটা স্যার, মুভিং, একটা একটা কথা, কার। একটা প্রশ্ন ছিল। করো। স্যার, কোন সেন্টেন্সের মানে দুইটা সেন্টেন্সের পরে পরে যদি প্রিপজিশন আসে, প্রিপজিশনের পরে যে শব্দটা থাকবে ওটা আবার নাউনের তো ধরতে হবে। স্যার, এই যে ফিউ মেম্বার এর পরে যে প্রিপজিশন, ওই অপেক্ষা করো, আমি প্রিপজিশনের জন্য পরেরটা আবার নাউন ধরবো। হ্যাঁ, তানিয়া সুলতানা স্টপ ভিডিও, আমি সকল ছাত্ররা অবশ্যই ভিডিও স্টপ করে রাখবে। হ্যাঁ, এবার তুমি প্রশ্ন করো, আমি ওর ভিডিওটা ঠিক করে দিলাম। স্যার, বলো। এ ফিউ মেম্বার হ্যাঁ এরপরে যে দুইটা শব্দের পরে প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে আরেকটা শব্দ আছে স্টুডেন্ট। হ্যাঁ, এবার এই স্টুডেন্টরা যখন একটা শব্দ মানে এটা আবার প্রথমে তো নাউন ধরবো। নাউন ধরবে, প্রিপজিশনের পরে গুণা শুরু আচ্ছা। করবে। প্রিপজিশনের পরে নতুন করে গুণা শুরু করে একটা শব্দ, তাই নাউন। যদি দুইটা শব্দ হতো অ্যাডজেক্টিভ নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, আচ্ছা, ঠিক আছে। কারণ ভার্ব এসে আবার জি থেমে স্যার, গেছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, যেমন দেখো আমি একটা পড়ে শোনাচ্ছি, দেখো, এ থিং অফ ডিউটি ইজ এ জয় ফর এভার, এটা চাকরি রিয়েল প্রশ্ন একটা। তাহলে এখানে আমি আর্টিকেলের পরে শব্দ গুণা শুরু করলাম, কিন্তু একটা গুণে আমাকে থামতে হলো, কারণ প্রিপজিশন আসলে আর গোনা যাবে না। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ, তাই নাউন। আবার প্রিপজিশনের পরে গোনা শুরু করলাম, সেখানেও একটা শব্দ পেয়ে থেমে গেলাম, কারণ ইজ এসছে আর গোনা যাবে না ভার্ব। কাজে প্রিপজিশনের পরে একটা পেয়েছি, এটাও নাউন। এর পরের প্রশ্নটা শিক্ষক নিবন্ধনের একটি রিয়েল কোশ্চেন, দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার, বলো মোহাম্মদ রিয়াজ খুলনা, আঁখি মন্ডল এবং জিনিয়া, তোমরা তিনজন বলো দেখি, দ্য কলিং বেল কয়টা শব্দ আছে আর্টিকেলের পরে? স্যার দুইটা শব্দ। দুইটা শব্দ। কি হবে কলিংটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে কি আমি ধরেই নিব? এই দেখো, এই কোশ্চেনটা দেখো, শিক্ষক নিবন্ধন, দ্য আপ ট্রেন ইজ লেট, জানতে চাওয়া হয়েছিল আপটা কোন পার্টস অফ স্পিচ। এখনো পর্যন্ত যারা কথা বলেনি তারা আমাকে একটু বলবে এখানে আপটা কোন পার্টস অফ স্পিচ মনে হয় তার কাছে। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, জাহাঙ্গীর আলম এবং শাওন, বিথি মাগুরা, এটা বোঝা গেছে কিনা? এই ইজ জি হলো স্যার। ভার্ব। হ্যাঁ, ভার্বের আগে সাবজেক্ট, আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, আপ আর ট্রেন। ইচ্ছা ছিল খুব স্বল্প স্লো মোশনে তোমাদেরকে ধরে ধরে শেখানো, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে, তো এই কারণে একটু তাড়াহুড়ো করলাম। আশা করি তোমরা রেকর্ডটা দেখে, আমি দুইটা রেকর্ডিং পার্টি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইংলিশটা এটা একবারে 1 নাম্বার বেসিক ক্লাস, এভাবে আমরা 4-5টা ক্লাস নিব তোমাদের, তারপরে 1 নাম্বার শিট টেন্স দিব। আর এই যে শিটটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি বলো স্যার এই শিটটা আমরা চাই, তাহলে তোমাদেরকে দিয়ে দিতে পারি পিডিএফ কপি। বুঝতে পারছো? নাথিং ইজ স্যার হিডেন। দিয়ে দেন। আচ্ছা, তাহলে এটি আম, আমাদের অফলাইনের ছাত্রদের তো আমরা প্রিন্ট করে দিই, অনলাইনের ছাত্রদের আমরা তাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তারা নিজ দায়িত্বে প্রিন্ট করে পড়ে নেবে।
স্যার ওই ভার্বের গুলো দিয়েন।